রাহুল অরুণোদয় ব্যানার্জির মুক্তি না পাওয়া ছবি ছবিওয়ালার বিশেষ প্রদর্শনীর কিছু ঝলক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি সিদ্ধা স্কাইতে অনুষ্ঠিত ছবিওয়ালার প্রদর্শনীটি ছিল গভীর আবেগঘন। শুধু এই কারণে নয় যে এটি ছিল রাহুল অরুণোদয় ব্যানার্জির শেষ অভিনয়গুলোর মধ্যে একটি, বরং পুরো সন্ধ্যাটাই যেন সিনেমা আর শোকের মাঝামাঝি কোথাও আটকে ছিল। অন্ধকার প্রেক্ষাগৃহের ভেতরে দর্শকরা কেবল একটি সিনেমা দেখছিলেন না, তারা বসেছিলেন এক শূন্যতার সঙ্গে। প্রতিটি ফ্রেমে যেন এক অসহনীয় উপলব্ধিটি ভেসে বেড়াচ্ছিল যে পর্দার মানুষটি আর কখনো কোনো সেটে পা রাখবেন না, আর কখনো কোনো সংলাপ নিজে থেকে বলবেন না, আর কখনো ফিরবেন না সেই চেনা হাসি নিয়ে যা বাংলার দর্শকেরা এত নিবিড়ভাবে চিনে ফেলেছিলেন। করতালি এলো মৃদুভাবে, কিন্তু চোখের জল এলো না। ছবিওয়ালা দেখাটা মাঝে মাঝে অসহ্য মনে হচ্ছিল, কারণ আমি বারবার ভুলে যাচ্ছিলাম যে রাহুল আর নেই। সিনেমাটা চলার সময় সত্যি মনে হচ্ছিল যেন সে থিয়েটারে আমাদের পাশেই বসে আছে, আর প্রতিটি দৃশ্যে ঠিক সেভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছে যেভাবে সে সবসময় জানাতো। বিশ্বকর্মার নিঃসঙ্গতা, পরিচিতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সবকিছু সত্ত্বেও শিল্পকে আঁকড়ে ধরে রাখার জেদ, রাহুল এই সবকিছু এমন সততার সাথে ফুটিয়ে তুলেছে যে একটা পর্যায়ে এসে আর এটাকে অভিনয় বলে মনে হয় না। সিনেমাটি বেদনাদায়ক, হ্যাঁ, কিন্তু একই সাথে অবিশ্বাস্যভাবে অন্তরঙ্গ। আমার মনে হয় না আমরা যারা এই সিনেমায় কাজ করেছি তাদের কেউই আর চরিত্রটিকে মানুষটি থেকে আলাদা করতে পারবো, বললেন দেবলীনা দত্ত, যিনি সিনেমাটিতে রাহুলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিওয়ালার স্ক্রিনিংয়ে ঢোকাটা আমার কাছে অদ্ভুতভাবে একটা চক্রাকার অনুভূতি ছিল। রাহুলের সাথে আমার প্রথম স্ক্রিনিং ছিল চিরদিনই তুমি যে আমারে। যখন সে নায়ক হিসাবে সিনেমায় পা রাখছিল সেই সব স্নায়বিক উত্তেজনা আর অসম্ভব আশা নিয়ে, আর তারপর হঠাৎ করেই এটাই শেষ হয়ে গেল। এখন পর্দায় তাকে দেখাটা কঠিন, কারণ আপনি বুঝতে পারেন যে তার আরও কত কিছু করার বাকি ছিল। রাহুল কখনোই শুধু একজন অভিনেতা ছিল না, সে অনবরত সৃষ্টি করে যেত, লিখত, ভাবত, রেকর্ড করত, নতুন নতুন ভাবনার স্বপ্ন দেখত। তার নিজেরই আরেকটি সত্তা ছিল যা সে অন্বেষণ করতে চাইত। ছবিওয়ালা কষ্ট দেয় কারণ কোথাও বিশ্বকর্মার সংগ্রাম, শিল্প ও টিকে থাকার প্রতি রাহুলের নিজের সংবেদনশীলতারই প্রতিচ্ছবি। সিনেমাটিকে এখন মুক্তির চেয়ে বেশি মনে হচ্ছে এমন একটি কথোপকথন যা আমরা কখনো শেষ করতে পারিনি, বলেছেন রাহুলের ভাই অনির্বাণ ব্যানার্জি। শুভ্রজ্যোতি অর্থাৎ বাপ্পা পরিচালিত ছবিওয়ালা ছবিটি যেন বৃষ্টিতে অনেকক্ষণ পড়ে থাকা একটি পুরনো ছবির মতো উন্মোচিত হয়, যার কিনারাগুলো ঝাপসা, বিষাদের দাগে ভরা, কিন্তু ঠিক সে কারণেই তা অদ্ভুত সুন্দর। ছবিটি তাড়াহুড়ো করে না, এটি দীর্ঘায়িত হয়, এটি নীরবতায় অপেক্ষা করে, এটি হতাশাকে শ্বাস নিতে দেয়। আর সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে আছেন রাহুল অভিনীত বিশ্বকর্মা মালাকার, একজন সংগ্রামী ফটোগ্রাফার যার শিল্পকর্ম তার চারপাশের জগতের কাছে অদৃশ্য হয়ে গেছে। পরিহাসটি মর্মান্তিক। যে মানুষটি সারা জীবন মানবতাকে ধারণ করার চেষ্টায় কাটিয়ে দেয়, সে নিজেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বিশ্বকর্মা সেই ধরনের ফটোগ্রাফার নন, যিনি সোশ্যাল মিডিয়ার প্রশংসা বা চাকচিক্যময় বিয়ের অ্যালবামের জন্য সুন্দর ছবি তৈরি করেন। তিনি অনুভূতির পেছনে ছোটেন, বুননের, সত্যের। তিনি এমন এক ব্যক্তির দৃষ্টি নিয়ে শহর জুড়ে হেঁটে বেড়ান, যিনি বিলীন হয়ে যাওয়ার আগে জীবনের খণ্ডাংশগুলোকে মরিয়া হয়ে ধরে রাখতে চান। কিন্তু শৈল্পিকতা ব্যয়বহুল, আর আদর্শবাদ দিয়ে খুব কমই বাড়ির ভাড়া মেটানো যায়।
সমাজ তাকে একজন ব্যর্থ ফটোগ্রাফার হিসাবে খারিজ করে দেয়, এমন একজন হিসেবে যিনি অবাস্তব, যিনি তাৎক্ষণিক ভোগবাদ আর বাণিজ্যিক সৌন্দর্যে আচ্ছন্ন এই পৃথিবীতে টিকে থাকতে অক্ষম। শীঘ্রই সে একমাত্র যে কাজটি পেতে শুরু করে তা হল মৃতদের ছবি তোলা। এটি এক নির্মম কাব্যিক প্রেক্ষাপট। যে মানুষটি জীবিতদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, সেই মৃতদের অমর করে রাখার দায়িত্ব নেয়। ক্যামেরা যখন যন্ত্রের চেয়ে স্মৃতির কফিনে পরিণত হয়, প্রতিটি ক্লিক ভারী মনে হয়, প্রতিটি প্রতিকৃতি যেন নশ্বরতার সঙ্গে এক নীরব কথোপকথন। আর রাহুল এই ক্লান্তিকে ফুটিয়ে তোলেন এক ভীতিপ্রদ কোমলতায়। ছবিওয়ালা ছবিতে এমন কিছু মুহূর্ত আছে যেখানে তিনি প্রায় কথাই বলেন না, অথচ হতাশার ভারে তার মুখটা যেন ভেতর থেকে ভেঙে পড়ে। তার বিশ্বকর্মা এমনভাবে হাঁটে যেন কাঁধে অদৃশ্য আবর্জনা বয়ে বেড়াচ্ছে। আপনি শুধু তার সংগ্রাম দেখেন না, বরং যে পৃথিবী তাকে এই একাকিত্বের মধ্যে কোণঠাসা করে ফেলেছে তার জন্য আপনি লজ্জিত বোধ করেন। উষ্ণতা, রসবোধ এবং আবেগিক স্বতঃস্ফূর্ততার জন্য পরিচিত অভিনেতা রাহুলকে পরিস্থিতির দ্বারা নির্মমভাবে পরিত্যক্ত একটি চরিত্রে অভিনয় করতে দেখাটা বিশেষভাবে বেদনাদায়ক। তার বিপরীতে দেবলীনা দত্ত অভিনয় করেছেন বিশ্বকর্মার স্ত্রী মালার চরিত্রে, যিনি নীরবে তাঁদের ঘরোয়া জীবনের ভঙ্গুর অবশেষটুকু ধরে রাখেন। তার স্বামী যখন শৈল্পিক অর্থের সন্ধানে ছুটে চলেন, তিনি তখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে অবিরাম লেগে থাকেন। তাঁদের সম্পর্কটি সম্ভবত এই চলচ্চিত্রের আবেগিক মেরুদণ্ড, যা মহৎ বা অতি নাটকীয় নয়, বরং দীর্ঘস্থায়ী যন্ত্রণার মতোই অন্তরঙ্গ। এখানে ভালোবাসা কোনো চলচ্চিত্রীয় কল্পনা নয়, এটি আরও একটি অসম্ভব দিনের শেষে ক্লান্ত হাতের নীরবতা ভাগ করে নেওয়া। এরপর আছেন পল্টু, যার চরিত্রে অভিনয় করেছেন শান্তনু নাথ, যিনি ছবিটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। পল্টু পুরো ছবি জুড়ে প্রায় বিশ্বকর্মার ধীর মানসিক অবক্ষয়ের একজন সাক্ষীর মতো ভেসে বেড়ায়। এমন একজন বন্ধু যে স্বপ্ন দেখার অযৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা দুটোই বোঝে। তার মাধ্যমেই ছবিটি প্রায়শই বন্ধুত্ব, ব্যর্থতা এবং শৈল্পিক আপোষ নিয়ে তার সবচেয়ে শান্ত প্রশ্নগুলি তোলে। শ্রীলেখা মিত্র মাসি চরিত্রে অভিনয় করে গল্পের কঠোর আবেগঘন কোণগুলিতে এক অসাধারণ কোমলতা এনেছেন। অন্যদিকে রানা বসু ঠাকুর সংবাদপত্র সম্পাদক সীতারাম রায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সৃজনশীলতার স্বীকৃতির নিয়ন্ত্রক ব্যবস্থার মূর্ত প্রতীক। পল্টুর প্রেমিকা রাধার চরিত্রে রিমি দেব শোষণ, আকাঙ্ক্ষা এবং লেনদেনমূলক অন্তরঙ্গতার বিশ্লেষণে একটি নতুন মাত্রা যোগ করেছেন। এদিকে প্রযোজক আরাধনা জানা অভিনীত বৌদি চরিত্রটি সাধারণ মানুষের বেঁচে থাকার সেই জগতের অংশ হয়ে ওঠে, যা বিশ্বকর্মার অসম্ভব আদর্শবাদের সাথে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হয়। চলচ্চিত্রটির রূপকগুলো জোরালোভাবে নয়, বরং নম্রভাবে উপস্থাপিত হয়। এখানে ফটোগ্রাফি কেবল একটি পেশা নয়, এটি একটি প্রশ্নে পরিণত হয়। কি স্মরণীয় হওয়ার যোগ্য? কাকে দেখা হয়? কোন জীবনগুলো শিল্পে পরিণত হয় আর কোনগুলো ক্ষতিগ্রস্ত নেগেটিভের মতো বাতিল হয়ে যায়? শিরোনামটি নিজেই প্রতীকী মনে হয়। ছবিওয়ালা মানে কেবল যে ছবি নিয়ে ব্যবসা করে, কিন্তু চলচ্চিত্রটি নিঃশব্দে এর অর্থকে প্রসারিত করে। বিশ্বকর্মা ছবি বিক্রি করছে না, সে খুঁজছে তার অস্তিত্বের যে কোনো অর্থ আছে তার প্রমাণ। তাদের চারপাশের শহরটাও যেন সমানভাবে ক্ষতবিক্ষত, রাস্তাঘাট বিবর্ণ দেখায়।
ঘরগুলো দমবন্ধকর মনে হয়, আর ছায়াগুলো অনবরত পুরো ফ্রেমটাকে গ্রাস করার উপক্রম করে। চিত্রগ্রাহক অপু মুখার্জি কলকাতাকে ধারণ করেছেন এক অর্ধবিস্মৃত স্মৃতির মতো, সুন্দর, ক্ষয়িষ্ণু, উদাসীন। এই দৃশ্যগত ভাষা বিশ্বকর্মার মানসিক অবস্থারই প্রতিচ্ছবি। ম্লান আলোয় উদ্ভাসিত, ধৈর্যশীল এবং যন্ত্রণাকাতর। হতাশার গভীরে কোথাও শিল্পের প্রতি এক অদম্য বিশ্বাস লুকিয়ে আছে। চলচ্চিত্রটি এমন এক জগতে শিল্পী হওয়ার অযৌক্তিকতা বোঝে, যেখানে সংবেদনশীলতার চেয়ে উপযোগিতাকেই বেশি মূল্য দেওয়া হয়। কিন্তু এটি এও বোঝে যে শিল্পীরা কেন তবুও কাজ চালিয়ে যান। বিশ্বকর্মা ছবি তুলেই চলেন, কারণ থেমে যাওয়ার অর্থ হবে নিজেকে পুরোপুরি মুছে ফেলা। আর এ কারণেই চলচ্চিত্রটি শেষ হওয়ার অনেক পরেও মনে থেকে যায়। সহজ কোনো সমাধান দেয় বলে নয়, বরং এটি এক বিশেষ মানবিক ট্র্যাজেডিকে উপলব্ধি করে। যখন সারা বিশ্ব মুখ ফিরিয়ে নেয়, তখন অর্থবহ কিছু সৃষ্টি করার যন্ত্রণা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা বিষণ্ণতার তীব্র আঘাত। সম্ভবত এ কারণেই প্রদর্শনীটি এতটা আবেগঘন মনে হয়েছিল। দর্শকরা শুধু অভিনেতা রাহুল ব্যানার্জির জন্য শোক করছিলেন না, তারা তাকে ঘিরে থাকা প্রতিটি অসমাপ্ত কথোপকথনের জন্য শোক করছিলেন, প্রতিটি অলিখিত অভিনয়ের জন্য, অকালে ঝরে যাওয়া প্রতিটি সম্ভাবনার জন্য। এখন ছবিওয়ালা দেখাটা প্রায় অসহনীয় এক মেটা অনুভূতি দেয়। হারিয়ে যাওয়ার ভয়ে ভীত এক মানুষকে নিয়ে তৈরি একটি চলচ্চিত্র অকালে চলে যাওয়া এক অভিনেতার শেষ স্মৃতিচিহ্নগুলির একটিতে পরিণত হচ্ছে। আর হয়তো এটাই সিনেমার নির্মম সৌন্দর্য। কখনো কখনো মানুষটি চলে যাওয়ার অনেক পরেও তার প্রতিচ্ছবি থেকে যায়, অন্ধকারে নিঃশব্দে কাঁপতে থাকে, কিছুতেই মিলিয়ে যেতে চায় না। রাহুলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।